আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নি প্ল্যাটফর্ম এইচইসি পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র তৃতীয় অধ্যায়। এই স্পেশাল অধ্যায়ের আজকে আমাদের সুপার স্পেশাল 8 নম্বর লেকচার। তো আমাদের স্পেশাল 8 নম্বর লেকচারে আমরা আলোচনা করব নওয়াব আব্দুল লতিফ এর ইতিহাস সম্পর্কে। তো আমরা এই তৃতীয় অধ্যায়ে একবারে শুরু থেকে আলোচনা করছিলাম আমাদের এই তিতুমিরের ইতিহাস, তিতুমিরের যে যুদ্ধে জয়লাভ সেটা, এবং এরপরে আমরা নতুন টপিক পড়তেছি, এটা হচ্ছে আমাদের নওয়াব আব্দুল লতিফের ইতিহাস। তো একটু খেয়াল রাখো, আমরা দেখি কি বলছে এখানে। নওয়াব আব্দুল লতিফ 1828 সালের ফরিদপুর জেলার রাজাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। মনে রাখতে হবে এগুলো সব। তার পিতা ছিল ফকির মাহমুদ, ছিলেন তৎকালীন কলকাতার সদর দেওয়ানি আদালতের একজন আইনজীবী। তার বাবা ছিল একজন আইনজীবী। তিনি আধুনিক পাশ্চাত্য শিক্ষার প্রয়োজনীয়তা অনুভব করে পুত্রকে আরবির সাথে ইংরেজি ভাষায় শিক্ষিত করার লক্ষ্যে কলকাতা মাদ্রাসায় ভর্তি করান। অর্থাৎ তিনি ছিলেন একজন মুসলিম পরিবারের সন্তান। তো আধুনিক শিক্ষার প্রয়োজনীয়তা অনুযায়ী তার বাবা চিন্তা করলো যে আরবি শিখার সাথে সাথে এই সন্তানকে ইংরেজিও শিখাইতে চায় তিনি। এই জন্য তিনি আব্দুল লতিফকে কলকাতায় পাঠাইছেন, কলকাতার মাদ্রাসায় ভর্তি করেছেন। সেখানে আরবির পাশাপাশি ইংরেজিও কি হয়, পড়ানো হয়। এটা আমাকে জানাইও আমার এই কথাটা বুঝতে পারলা কিনা। ওয়ালাইকুম সালাম, থ্যাংক ইউ জয়েন করছো। সোনিয়া বলছো যে তোমার পরীক্ষা চলতেছে। পরীক্ষা কবে শুরু হয়েছে সোনিয়া, বলো তো? স্যার 12 তারিখ শুরু হইব। আচ্ছা, শুরু হবে। তাহলে পরীক্ষা শেষ হওয়ার পরেই জয়েন করো, সমস্যা নাই। আপাতত ক্লাস রেকর্ড তো থাকবে, দেখে নিও, ঠিক আছে? আচ্ছা স্যার। আচ্ছা, তো আজকে স্যার এখন নেট প্রবলেম করে। বুঝতে পারছি, প্রবলেম করে। প্রবলেম নাই, যতটুকুই পারো কষ্ট করে দেখবা। আমি জানি নেট সমস্যা হলে একটু কষ্ট হয়। আমার তো ক্লাস রেকর্ড থাকবে, পরবর্তীতে রেকর্ডটা দেখে যতটুকু বুঝতেছো না কভার করে নিও। আমি চেষ্টা করতেছি যতটুকু পারি বোঝানোর জন্য। আসলে নেট সমস্যা হলে তো এটা আসলে করার কিছুই না আমাদের হাতে, এগুলো আমাদের একটু সমস্যা মূলত। তারপর যখন ঠিক থাকবে তখন ক্লাসে জয়েন করো। তো সোনিয়া, তোমার যদি পড়া থাকে তুমি পড়তে পারো, প্রবলেম নাই। আমি ক্লাস রেকর্ড চলতেছে, রেকর্ড দেখে নিও পরে, ঠিক আছে? পরীক্ষার পরেই পড়ো। আমি আশা করি, আমি এটা সাপোর্ট করি, পরীক্ষার জন্য পরীক্ষার পড়াটা পড়তে হবে, ঠিক আছে? বুঝতে পারছো? শুনতেছো আমার কথা সোনিয়া? সোনিয়ার কথা শুনতে পাই নাই। যাও, তো আমি পরীক্ষার পড়াই পড়ো আপাতত। ক্লাস যদি না করো সমস্যা নেই, রেকর্ড থাকবে, দেখে নিও। থ্যাংক ইউ ফারিয়া, জয়েন করছো আবার। দেখো যেখানে ছিলাম, তো বলতেছে যে নওয়াব আব্দুল লতিফ বাল্যকাল থেকে অত্যন্ত মেধাবী ছিলেন এবং অতি অল্প সময়ের মধ্যে ইংরেজি, আরবি, ফার্সি ও উর্দু ভাষায় দক্ষ হয়ে ওঠেন। এই বাচ্চাটা ছিল খুবই মেধাবী, থ্যাংক ইউ। এই বাচ্চাটা ছিল খুবই মেধাবী, খুবই দ্রুত সময় ইংরেজি বিষয়ে পারদর্শী হয়, আরবি বিষয়ে পারদর্শী হয়, উর্দু, ফার্সি এই বিষয়গুলো কি হয়, পারদর্শী হয়। শিক্ষাজীবন সমাপ্ত করার পর তিনি ঢাকা কলেজিয়েট স্কুলের শিক্ষকতার মধ্য দিয়ে তার কর্মজীবন শুরু করেন। অর্থাৎ তিনি শিক্ষকতা পেশাকে বেছে নেন। তার যখন শিক্ষাজীবন শেষ, এরপরেই তিনি কর্মক্ষেত্রে শিক্ষকতা দিয়েই তার কর্মজীবন শুরু করেন। পরে তিনি আরবি ও ইংরেজি অধ্যাপক হিসেবে কলকাতা মাদ্রাসায় আবার যোগদান করেন। অর্থাৎ যে কলকাতা মাদ্রাসায় তিনি লেখাপড়া করেছিলেন সেই কলকাতা মাদ্রাসায় অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হন। কথাগুলো বুঝতে পারছো কি না আমাকে জানাও। ফারিহা, অর্পিতা, সিয়াম, এটা আমাকে জানাইও। জি স্যার। আচ্ছা, এরপরে নেক্সট। এরপরে বলতেছে তখন মুসলমানদের মধ্যে তার মতো পণ্ডিত ব্যক্তি আর কেউ ছিল না। মানে সেই সময়কার আমলে এই মানুষটার মতো জ্ঞানী গুণী মানুষ দুই একটার ছিল না। 1849 সালে তিনি ইংরেজ সরকারের অধীনে ডেপুটি ম্যাজিস্ট্রেটের চাকরি গ্রহণ করেন। অর্থাৎ তিনি এতটাই মেধাবী ছিলেন যার প্রেক্ষিতে ইংরেজরা তাদের ডেপুটি ম্যাজিস্ট্রেটের একটা চাকরি তাকে দিয়ে দেন। 1854 সাল থেকে 1867 সাল পর্যন্ত তিনি ডেপুটি কালেক্টর হিসেবে কাজ করেন।
1862 সালে নওয়াব আব্দুল লতিফ বঙ্গীয় আইন পরিষদের প্রথম মুসলিম সদস্য হিসেবেও কি হয়েছিলেন, মনোনীত হয়েছিলেন। 1863 সালে তিনি মোহামেডান লিটারারির সোসাইটি বা মুসলিম সাহিত্য সমাজ, তো মুসলিম সাহিত্য সমাজকে বলা হয় মোহামেডান লিটারারি সোসাইটি। তো এই সোসাইটি বা এই মুসলিম সাহিত্য সমাজ নামে একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান কি করেন, গঠন করেন। শিক্ষার প্রতি অনুরাগের জন্য ওই বছর তাকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফেলো নির্বাচিত করা হয়। ফেলো হচ্ছে একটা উপাধি আর কি, একটা প্রজেক্ট। তো সেখানে একটা তিনি দায়িত্ব পান, দায়িত্ব নিয়ে গ্রহণ করেন, দায়িত্ব মোতাবেক কাজ করেন। 1870 এবং 1872 সালে তিনি পুনরায় বঙ্গীয় ব্যবস্থাপক সভার সদস্য পদে মনোনীত লাভ করেন। 1877 সালে তিনি কলকাতা প্রেসিডেন্সির ম্যাজিস্ট্রেটে হন, অর্থাৎ কলকাতা প্রেসিডেন্সির ম্যাজিস্ট্রেট হন 1877 সালে। মানে তিনি অনেক জায়গায় কাজ করার সুযোগ পান, কারণ তার মেধা, তার দক্ষতা খুবই চারদিকে কী ছিল, প্রশংসনীয় ছিল। তো এতটুকু বুঝতে পারছো কিনা এটা আমাকে জানাও। জি স্যার, বুঝছি। আচ্ছা, এরপর নেক্সট। তো বলতেছে যে একই বছর লর্ড লিটন দিল্লির দরবারে তাকে খান বাহাদুর উপাধি দেন এবং এক্সপ্রেস মডেল প্রদান করেন। 1880 সালে ব্রিটিশ সরকার তাকে নবাব এবং পরে নবাব বাহাদুর উপাধিতে কী করেন, ভূষিত করেন, অর্থাৎ তার নামের আগে নবাব যুক্ত করা হয়। এটা 1880 সালে ব্রিটিশ সরকার তাকে একটা উপাধিতে ভূষিত করেন। কর্মকুশলতার গুণে, মানে কাজকর্মের গুণে নওয়াব আব্দুল লতিফ বাংলা, বিহার, উড়িষ্যা জাস্টিস অফ পিস পদ অলঙ্কৃত করেন। মানে এই 3টা অংশের একটা ক্রেস্ট পান, একটা পুরস্কার পান। এরপর ধারাবাহিকভাবে 1883 সালে, স্যার হ্যাঁ বলো। কর্মকুশলতা মানে কি? কর্মকুশলতা হচ্ছে কাজের গুণগত মান রক্ষা করা, কাজটাকে সুন্দরভাবে তৈরি করা বা কাজটাকে সুন্দরভাবে করা, এটা হচ্ছে কর্মকুশলতা। কাজের প্রতি যত্নশীল হওয়া, সুন্দরভাবে দায়িত্ব মতো কাজ করে, হচ্ছে কর্মকুশলতা। বুঝছো? জি স্যার। তার কাজের গুণগুলো দেখে সে যখন একটা কাজ করে, একটা সেক্টরে যখন কাজ পায়, সে কাজের গুণে সবাই তার প্রতি মুগ্ধ, যে এই মানুষটা যেই সেক্টরে কাজ করে না কেন সেই সেক্টরে ভালোভাবে সে কাজটা করতে পারে এবং তার কাজের মাধ্যমে সেই সেক্টরের উন্নতি হয়। এটাই হচ্ছে কর্মকুশলতা বা কাজের একটা দায়িত্ব নিয়ে কাজটাকে সুন্দরভাবে কমপ্লিট করা, এটাই। থ্যাংক ইউ তানজিন, জয়েন করছো, একটু দেরি হয়ে গেছে, একটু তাড়াতাড়ি আসবা তানজিন, রেগুলার তাড়াতাড়ি জয়েন করবা। আচ্ছা, এটাই আর কি বিষয়। থ্যাংক ইউ, প্রশ্ন করছো, খুশি হলাম। তো এবার বলতেছে যে এরপর ধারাবাহিকভাবে 1883 সালে সিআই এবং 1887 সালের উচ্চতর সম্মানের প্রতীক নবাব বাহাদুর খেতাব ভূষিত হন। মানে তার এই নামের আগে অনেকগুলো খেতাব পেয়ে তিনি ভূষিত হন। তিনি 1884 সালের সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন, অর্থাৎ তিনি কিন্তু সরকারি চাকরি পেয়েছিলেন, ওই যে ব্রিটিশ সরকার যে চাকরি দিয়েছিল তাকে। তো সেই চাকরি থেকে অবসর পান কত সালে, 1883 সালে পেনশন পান। এরপর আমরা জানি সরকারি চাকরির একটা বয়সসীমা থাকে, এরপর সরকার থেকে তাকে কী করা হয়, অবসর দেওয়া হয়। তো তিনিও কী পেয়েছিলেন, সরকারি চাকরি থেকে অবসর পেয়েছিলেন 1884 সালে। পরে ভূপালের নবাবের অনুরোধে এই রাজ্যের উজিরের পদ গ্রহণ করেন। রাজ্য দেখাশোনার যে পদ তাকে বলে রাজ্যের উজিরের পদ, তো দেখাশোনা করার সুযোগ পান। জীবনের বেশিরভাগ সময় তিনি সমাজ কল্যাণমূলক কাজে নিয়োজিত ছিলেন। আর 1893 সালে 10ই জুলাই জনদরদি ও শিক্ষাবিদ নওয়াব আব্দুল লতিফ মৃত্যুবরণ করেন, অর্থাৎ 1893 সালে 10ই জুলাই এই মানুষটি কী করেন, মৃত্যুবরণ করেন। তো এই হচ্ছে আব্দুল লতিফ এর ইতিহাস। এটা আমাকে জানাও, যতটুকু আলোচনা করলাম এই ইতিহাস এতটুকু বুঝতে পারলা কিনা। সিয়াম, ফারিহা, অর্পিতা রানী, স্যার বুঝতে পারছি। থ্যাংক ইউ। সিয়াম বুঝতে পারছো, আমাকে একটু বইলো এই ঘটনাটা একটু সংক্ষেপে মনে রাখবা, সামারি। আমি যখন পড়াইছি তোমাদের বুঝাইছি, তোমরা একটু যদি শুনো ভালো করে, তাহলে মুখস্থ তোমাদের করতে হবে না, তোমাদের এই শোনার মাধ্যমে মুখস্থ হয়ে যাবে। তো এটা শেষ। এবার আমরা যাব আব্দুল লতিফের কি কি অবদান ছিল সমাজের কল্যাণে।
তো নওয়াব আব্দুল লতিফের অবদান। নওয়াব আব্দুল লতিফ সমাজসেবা ও শিক্ষা বিস্তারের জন্যই সমাধিক প্রসিদ্ধি লাভ করেছিলেন। নিচের এই দুটি ক্ষেত্রে তার অবদান সম্পর্কে আলোচনা করা হলো। 1. শিক্ষা বিস্তার। ভারতে ইংরেজ শাসন প্রতিষ্ঠিত হওয়ার সাথে সাথে ভারতীয় মুসলমানরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। এটা জানো যে ভারতে কিন্তু ব্রিটিশ ইয়াটা ছিল, ইংরেজ শাসন, যেটা একে বলা হয় ব্রিটিশ শাসন। যখনই ভারতবর্ষে ব্রিটিশ শাসন শুরু হয় তখন ভারতের সকল মুসলমানরা কি হয়ে যায়, আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। এর কারণ ছিল মূলত 3টি। প্রথমত, ভারতবর্ষের শিল্প বাণিজ্যে এতদিন ছিল মুসলমানদের প্রভাব প্রতিপত্তি, কিন্তু ইংরেজ শাসন প্রতিষ্ঠিত হওয়ার ফলে তা ইংরেজদের আয়ত্তে চলে যায়। অর্থাৎ ভারতবর্ষের যতগুলো শিল্প বাণিজ্য এলাকা ছিল, শিল্প বাণিজ্য এলাকার দায়িত্বে মুসলমান মানুষ কাজ করত। মুসলমান মানুষরা এই সকল শিল্প বাণিজ্য এলাকা রক্ষণাবেক্ষণ করত। কিন্তু যখনই ব্রিটিশ শাসন চলে আসে তখন কিন্তু ব্রিটিশদের কাছে সকল ক্ষমতা চলে যায়। রাষ্ট্রের দেখাশোনা করা, শিল্প বাণিজ্যের এই অংশের দেখাশোনা করা সব কিন্তু এই ব্রিটিশদের হাতে চলে যায়, মুসলমানদের হাতে থাকে না। এটা হচ্ছে প্রথম কারণ। কথা কি বুঝতে পারছো এতটুকু? জি স্যার। আচ্ছা, এরপর দ্বিতীয় কারণ হচ্ছে ইংরেজদের চিরস্থায়ী বন্দোবস্তের ফলে হিন্দু জমিদারগণ ভূমির মালিক হয়ে ওঠেন এবং এর ফলস্বরূপ মুসলমানদের ভূমি হারাতে থাকেন। তো ইংরেজরা যখন আবার রাজত্ব শুরু করে, দ্বিতীয় যে সমস্যাটা সেটা হচ্ছে গিয়ে ইংরেজরা চিরস্থায়ী বন্দোবস্ত একটা প্রথা চালু করেন, যার ফলে এই তৎকালীন সময়ে হিন্দু যে জমিদাররা ছিল সেই জমিদাররা বেশি বেশি মানুষের জমি দখল করত। তো ভূমির মালিক হয়ে ওঠেন, মানে হত দরিদ্র মানুষের জমি দখল করে ভোগ করত। এর ফলে কি হতো, মুসলমান যারা ছিল তাদের ভূমিগুলো আস্তে আস্তে কি হচ্ছিল, হারাইতেছিল। প্রত্যেকটা দরিদ্র কৃষকের যে ভিটামাটি সব কি হারিয়ে যাচ্ছিল। কারণ কি, তৎকালীন আমাদের হিন্দু সমাজের জমিদাররা ছিল কি অনেকটা কঠোর, অনেকটা শোষক। তারা অক্লান্ত মানে অকথ্য নির্যাতন করত শ্রমিকদের উপর, গরিবদের উপর। তারা নিজের ইচ্ছাতেই তাদের জমি দখল করে ভোগ করত। তো এর ফলে কি হয়েছে, মুসলমানদের জমিগুলো আস্তে আস্তে কি হয়ে গেছে, হারাতে শুরু করেছে। এটা হচ্ছে 2 নম্বর কারণ, মুখস্থ করবা। আর তৃতীয় কারণ ছিল ভারতের দাপ্তরিক ভাষা হিসাবে ফার্সি ভাষা কি ছিল, প্রচলিত ছিল। মুসলমানরা এ ভাষাতেই দক্ষ ছিল, এজন্য সরকারি বিভিন্ন কাজে তাদের কদর ছিল। কিন্তু 1837 সালে ইংরেজরা ইংরেজিকে রাষ্ট্রভাষা হিসেবে চালু করলে শিক্ষিত মুসলমানগণ সরকারি কাজকর্মের অনুপযুক্ত হয়ে পড়েন। এর অর্থ হচ্ছে একবারে ভারতের শুরুতে ভারতবর্ষে সবাই ফার্সি ভাষায় কথা বলতো। আমরা যেমন বাঙালি আমরা কি ভাষায় কথা বলতাম, বাংলা ভাষায়। যখন আমাদের যুদ্ধ শুরু হয়েছিল এর আগেও আমাদের এদেশে সবাই কি ভাষা কথা বলতো, বাংলা ভাষায় কথা বলতো। কিন্তু ভারতবর্ষে সবাই ফার্সি ভাষায় কথা বলতো, আর মুসলমানরাও ফার্সি ভাষায় কথা বলতো। আর এই কারণে বিভিন্ন কাজকর্মে মুসলমানদের কি ছিল, কদর ছিল, বা বিভিন্ন কাজকর্মে মুসলমানদের ডাকা হইতো, মুসলমানদের প্রাধান্য দেওয়া হইতো। কিন্তু যখনই ইংরেজরা রাজত্ব করতে চলে আসে তখন সকল জায়গাতে ইংরেজরা তাদের রাষ্ট্রভাষা মানে তাদের ভাষাটাকে সকল জায়গায় চাপায় দেয়। অর্থাৎ ইংরেজরা চাইছিল ভারতবর্ষে সবাই ইংরেজিতে কথা বলুক, অর্থাৎ ইংরেজিতে রাষ্ট্রভাষা চালু করার দাবি চালাইছিল ইংরেজরা। কথা কি বুঝছো? যেমন পাকিস্তানিরা উর্দুকে আমাদের রাষ্ট্রভাষা হিসেবে দাবি জানাইছিল যে উর্দুকে আমাদের রাষ্ট্রভাষা করতে হবে, আমাদের বাংলাদেশে বাংলা চলবে না, সবাই উর্দুতে কথা বলবে। এর জন্যই কিন্তু আমাদের যুদ্ধ হয়েছিল। তোমরা কি বুঝতেছো কথা? জি স্যার। ঠিক তেমনি ইংরেজরা যখন ভারতবর্ষে রাজত্ব শুরু করে ঠিক সেই অবস্থাতেই ইংরেজরাও বলছিল ভারতের সকল মানুষকে ইংলিশে কথা বলতে হবে, ফার্সিতে কথা বলতে চলবে না। তো এর জন্য মুসলমান তো ইংলিশ জানতো না, তো তারা কিন্তু ওই সরকারি কোনো কাজকর্মে তারা কিন্তু চাকরি পাইতো না, সুযোগ সুবিধা পাইতো না, কারণ সেখানে সবাইকে ইংলিশ বলতে হবে। তো মুসলমানরা তো ইংলিশে জানতো না, তা জানতো ফার্সি। এটাই ছিল সমস্যা। ফলে 19 শতকের মাঝামাঝির সময় মুসলমানরা এক অসহায় অবস্থায় দিনাতিপাত করতে থাকে। অর্থাৎ 19 সালের মাঝামাঝির সময় মুসলমানরা অসহায়ভাবে দিনগুলো কাটাতে থাকে।
তো থ্যাংক ইউ ইয়ামিন জয়েন করছো, থ্যাংক ইউ রাফিয়া জয়েন করছো। আসলে তোমাদেরকে আমি একটু রিকোয়েস্ট করতেছিলাম, এই যে ক্লাসটা হয় রেগুলার, আমি 8টা বাজে ক্লাসটা নেই। তোমাদের যদি স্পেসিফিক কোনো সমস্যা না থাকে, তোমাদের নিয়মিত ক্লাস করাটা উচিত, এটা তোমাদের একটা দায়িত্ব, কর্তব্য। তো আমি আশা করব তোমরা নিয়মিত ক্লাসে জয়েন করবা। ইয়ামিন, রাফিয়া, তোমাদেরকে আমি নিয়মিত ক্লাসে পেতে চাই। যেমন নিয়মিত ক্লাস করে এখানে ফারিয়া, অর্পিতা, তারপরে সিয়াম তুমিও ক্লাস করো, তানজিন তুমিও করো। তবে কিছু কিছু স্টুডেন্ট আছে যারা নিয়মিত ক্লাস করতে পারি না, যেটা দুঃখজনক আমার কাছে অনেক। তো আশা করি তোমরা চেষ্টা করবে এখন থেকে নিয়মিত ক্লাসে জয়েন করতে ইনশাল্লাহ। তো আমাকে জানাইও ফারিয়া, ইয়ামিন যা বলছি বুঝতে পারছো কিনা। আর আমি কিন্তু হাজিরা ডাকি, হাজিরা আজকেও হাজিরা ডাকবো, দেখি কারা কারা জয়েন করছে আর কারা আসে নাই। তো এটা আমাকে জানাইও যতটুকু বলছি। স্যার, হ্যাঁ বলো। আমার আর 2জন ফ্রেন্ড ক্লাস করতে চাই। রাফিয়া তুমি বলতেছো তোমার ফ্রেন্ড ক্লাস করতে চাচ্ছে? আরো 2জন। আচ্ছা, খুশি হলাম। ওরা কোন গ্রুপে? আর্টস। আচ্ছা, আর্টসে। তোমার কলেজেই? আচ্ছা ঠিক আছে। তোমার কি পরীক্ষা শেষ হয়েছে? তুমি বলছিলে মনে পরীক্ষা চলতেছিল কলেজে। স্যার আমাদের পরীক্ষা শুরু হবে রবিবার থেকে। ও সরি, শুরু হবে। আচ্ছা, তোমার যে ফ্রেন্ডগুলো ক্লাস করতে চায় ওদের সাথে আমার কন্ট্যাক্ট করা দিও, আমি ওদের সাথে যোগাযোগ করে ক্লাস করা শিখা দিব নি। তুমি কি ইনভাইট করছিলা ক্লাস করার জন্য নাকি ওরাই বলছে তোমাকে? আমি আজকে প্রাইভেটে বলছিলাম যে আমি ক্লাস করি, পরে ওরা বলতেছে জুম অ্যাপের মাধ্যমে, পরে বলতেছে যে আমরাও করাম, আমরা আর জিও রিকোয়েস্ট করতে। পরে আমি বলছি আচ্ছা, আগে নাকি জুম অ্যাপের মাধ্যমে ক্লাস করতে একটা ফ্রেন্ড। জুমের মাধ্যমেই ক্লাস, এটা তো সবাই গ্রহণ করবে আশা করি, কারণ জুমের মাধ্যমে ক্লাস তো সবাই ভালো বুঝে, সরাসরি কথা বলা যায়। খুশি হয়েছে তুমি বলছো। তুমি একটা কাজ করো, ওদের আইডি লিঙ্কটা কপি করে আমাকে ইনবক্সে পাঠা দিও, আমি ওদের সব শিখা দিব আর রেজিস্ট্রেশন সব কিছু আমি করে দিব, ঠিক আছে? আপাতত পরীক্ষা যেহেতু, তোমার রুল পাও নাই? আচ্ছা আমি দিয়ে দিব। রেজিস্ট্রেশন পুরোপুরি এখনো কমপ্লিট হয় নাই, এখন একটু সময় লাগবে, তাই জন্য। তারপর পরীক্ষার জন্য তোমার পড়ো, পরীক্ষাটা শেষ হোক তারপর ভালো করে ক্লাস করবো। আমি আশা করি পরীক্ষার পরে ভালো করে ক্লাস করবো ইনশাল্লাহ। হ্যাঁ, পরীক্ষার জন্য আপাতত পরীক্ষার পড়া পড়ো, আর কোনো সমস্যা হলে আমাকে জানাবে, আমি হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ, খুশি হলাম। তো বলি বাকি যারা আসো সবাই একটু চেষ্টা করবা ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে ক্লাসে জয়েন করার জন্য। আজকে আমাদের আইসিটি ক্লাস হওয়ার কথা ছিল HTML, দেখি আমি পারি কিনা। হ্যাঁ, 9:40 ক্লাস নেওয়ার কথা চিন্তা করছিলাম, দেখি পারি কিনা। যদি পারি তোমাদের জানাবো, আর যদি না পারি তাহলে আজকে অফ থাকবে ইনশাল্লাহ। আগামীকাল আইসিটি HTML শুরু হবে, তোমাদের ক্লাস হবে HTML শুরু। বুঝি না কি বললা? অর্থনীতি হবে না আজকে? না, সপ্তাহে 3 দিন অর্থনীতি না বললাম, শনি রবি সোম 3 দিন। আজকে কি বার? মঙ্গলবার। মঙ্গল বুধ বৃহস্পতি এই 3 দিন হবে HTML আইসিটি, বুঝছো? 3 দিন, 3 দিন হচ্ছে অর্থনীতি বলছি, 3 দিন আইসিটি বলছি। ওকে, ঠিক আছে, বুঝতে পারছো? তো আমি চেষ্টা করব নেওয়ার জন্য, তুমি টপে থাকো। আচ্ছা, আমি সুন্দর করে সাজা দিয়ে দেবো না, ওয়েট করো। তো আজকের মতো আমাদের এখানেই এই 15টি ক্লাস কমপ্লিট।